দেখতে দেখতে শেষের পথে বিপিএলের 11তম আসর আর প্লে অফের অপেক্ষা। আগামীকাল থেকে প্লে অফ শুরু হচ্ছে। প্রথমে এলিমিনেটর, তারপর ফার্স্ট কোয়ালিফায়ার, আর তারপরে সেকেন্ড কোয়ালিফায়ার, তারপরে তো জেনেই যাব শিরোপা লড়াই এবার কোন দুটি দল মুখোমুখি হতে যাচ্ছে। আর এই যে প্লে অফ যে রাউন্ডটা রয়েছে, এরপরের 7 দলের লড়াইটা এখন 4 দলের লড়াই গিয়ে ঠেকেছে। আমরা এই বিপিএলের এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিপিএলের 11তম আসর নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলমা ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মুশফিকুর রহমান বাবু। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ কনক ভাই। আমাদের শুধু মুশফিকুর রহমান বাবু নয়, আমাদের আরও অতিথি জয়েন করবেন কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি। তবে ক্রিকেটের যে আলোচনাটা সেটা আমরা শুরু করে দিতে চাই, কারণ একেবারে শেষ দিকে জাস্ট আরও কয়েকটা ম্যাচ, তারপরে তো আমরা নতুন উইনারও পেতে পারি। আবার যে রেইনিং চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, তারাও কিন্তু এখনও রেইসে আছে, তারা কোয়ালিফায়ার খেলবে। আমরা যদি কথা বলতে চাই যে এই যে প্লে অফে যে 4টা দল উঠল, ফরচুন বরিশাল, চিটাগং কিংস, রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স, এই 4টা দল আপনি মনে হয় যে এরা ডিজার্ভিং, মানে তারা উঠেছে এবং তারা পারফর্ম করে উঠেছে? রাইট, আমার কাছে মনে হয় হ্যাঁ, এরাই ডিজার্ভিং। কারণ যদিও রাজশাহী লাস্ট 2টা ম্যাচ রংপুরকে হারিয়ে একটা আশা জাগিয়েছিল, কিন্তু সেই তুলনায় কিন্তু খুলনা তারা পরপর 3 ম্যাচ, যে 3 ম্যাচই জিতা দরকার ছিল এই এই কোয়ালিফায়ারে যাওয়ার জন্য, এবং খুলনা ট্রেমেন্ডাস পারফর্মিং করেছে, যা 3 ম্যাচ জিতে তারা রাজশাহীকে রান রেটে বিট করে দিয়েছে এবং পয়েন্টেও বিট করেছে আলটিমেটলি। তো এই আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে খুলনা রাজশাহী থেকে অনেক ভালো টিম। চিটাগং তারা তো আগেই কোয়ালিফাই করেছিল, আর রংপুর রাইডার্স তো বলা ভালো, সে তো সবার আগে তারা কোয়ালিফাই করেছে। তারপরে তারা পরপর 4টা ট্র্যাজেডি হয়ে গেছে 4টা ম্যাচ তারা 50 শামুকে পা কাটতে কাটতে বেচারারা মানে অনেকগুলো শামুক জমে গেছে। আর বরিশাল তো অসম্ভব ভালো ক্রিকেট খেলতেছে, যদিও কালকে ম্যাচ হেরেছে, কিন্তু ট্রেমেন্ডাস পারফরম্যান্স। যেই দলগুলো বাদ পড়ে গিয়েছে, আমি যদি দুর্বার রাজশাহীর কথা বলি, সিলেটের কথা বলি, সিলেট স্ট্রাইকার্স, ঢাকা ক্যাপিটালস, এই 3 দলের মধ্যে এই মানে প্লে অফ স্পটে ঢোকার মতো এরকম ডিজার্ভিং টিম আপনার কাছে কোনটা মনে হচ্ছে? কিংবা এমন কোনো দল কি রয়েছে যাদেরকে আপনি মিস করছেন যে না, তারা আসলে খেলা উচিত ছিল কিন্তু পারেনি? না, উচিত ওই দিক দিয়ে যদি আপনি প্লেয়ার্স দেখেন তাহলে কিন্তু আপনার ঢাকার ডিজার্ভ করতো, কারণ ঢাকার ওই টিম যে কম্বিনেশন বা যা ছিল সেটা কিন্তু পারফর্ম করলে আপনার যে কোনো দিন যে কোনো টিমকে হারার মতো শক্তি ঢাকার ছিল। যদিও ঢাকার বোলিং সাইডটা স্টার কালেকশনের দিক দিয়ে যদি আপনি দেখেন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, রাইট, সেই হিসেবে কিন্তু কম্বিনেশন কি একদমই ছিল না। বিশেষ করে আমার কাছে মনে হয়েছে ফুল মাত্র 2টা ম্যাচ ছাড়া লিটন ফুল ফ্লপ। জি, আপনি দেখেন লিটন যদি সাকিবের সাথে তামিমের সাথে ব্যাটিংটা ভালো করতো, তাহলে কিন্তু আপনার দেখেন 255 হাইস্ট রান কিন্তু ঢাকাই করেছে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আসলে ওপেনার প্রথম 6 ওভার যদি রান না করে, প্রতিদিনই ফ্লপ করে, তাহলে আসলে সেই টিমের আর কম্বিনেশন হয় না। তবে তাদের ফরেনার চুজিং কিন্তু ভালো ছিল না, কারণ আমার কাছে মনে হয় ফরেনার কিংবা ক্যাপ্টেন চয়েস। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয়েছে যখন তারা প্লেয়ার্স কল করে তখন কিন্তু আসলে ঢাকার কেউ ছিল না, সব চিত্রনায়ক ছিল, তো তারা ওইভাবেও ক্রিকেটিং ব্রেইন কেউ ছিল না আর কি। সো ওই জায়গাতে আমার ল্যাকিংস মনে হয়েছে। তাছাড়া কিন্তু ঢাকা খুব ভালো টিম ছিল। আর রাজশাহী বলবো, রাজশাহী পরের দিকে ভালো খেলেছে, কিন্তু রাজশাহী এনাম আর রাব্বি ছাড়া তেমন ভালো প্লেয়ার ছিল না, যারা এরা দুজন বেশি ভালো ব্যাট হাতে অ্যাট লিস্ট পারফর্ম করতে পারবে। ট্রেমেন্ডাস ব্যাটিং করেছে এনাম, রাব্বি বল হাতে তাসকিন যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে, হাইয়েস্ট উইকেট টেকার স্টিল। তো এই জায়গাগুলো তো আমার মনে হচ্ছে এই এরা টিমটাকে টেনে নিয়ে যাচ্ছিল, এবং পরপর 2টা ম্যাচ জিতাতে তারা কিন্তু আশা জাগিয়ে ফেলেছে অলমোস্ট। অবশ্যই, এবং সবাই মনে করছিল যে তারা তো টপ 4-এই ছিল, যদি খুলনা উইনটা না পেত লাস্ট মোমেন্টে। এখন খুলনা ট্রেমেন্ডাস ক্রিকেট খেলাতে 3টে পরপর ম্যাচ জিতাতে এখন তারা 4-এ চলে আসছে। আমরা আগামীকাল যে ম্যাচটা সেটা দেখে নিতে চাই, আর হচ্ছে যে ওটা নিয়ে আলোচনা করব। বাকি যে দলগুলো বাদ পড়েছে সেগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব আমরা পরের অংশে। আমরা একটু দেখে নিতে চাই কারা কারা খেলছে কালকে। আচ্ছা, খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স প্রথম যেটা এলিমিনেটর, মানে একমাত্র এলিমিনেটর, সেখানে খুলনা টাইগার্স রংপুর রাইডার্স যেটা বলছিলাম, যেই দলটা টানা 8 জয়ে নিজেদেরকে
একেবারে অপরাজেয় অপ্রতিরোধ্য তারা বলেছিল, তারা লাস্টের 4টা ম্যাচ হারলো, হেরে আজকে তারা এলিমিনেটর খেলছে। আনএক্সপেক্টেড কিনা? অবশ্যই আনএক্সপেক্টেড, এবং ক্রিকেটটা এরকমই যে আপনি বাড়তি কথা বলতে পারবেন না, আপনাকে পারফর্ম করতে হবে মেইনলি। এবং আমার কাছে কিছু সময় মনে হয়েছে যে রংপুরের যে টিম বা যে টিম কম্বিনেশন বা ম্যান টু ম্যান প্লেয়ার্স আপনার সেরকম তারা পারফর্ম করছিল না লাস্ট 4 ম্যাচ, এবং তারা ইনরেসপন্সিবল ব্যাটিং করেছে। বিশেষ করে আমি বলবো ক্যাপ্টেন সোহান, আপনি 2-3টা ম্যাচ ভালো খেলেছে, কিন্তু তার কিন্তু আরও আমার মনে হয় যে তার দায়িত্ব আরও বেশি নেওয়া উচিত ছিল। কারণ যে রানগুলোতে হেরেছে বা যে ম্যাচগুলো হেরেছে, ওই ম্যাচগুলো কিন্তু হারার মতো ম্যাচ না। আপনি 1-2জন যদি আপনার সেট আপ হয়ে দাঁড়িয়ে যায় বা যেখানে উইকেট চলে যাচ্ছে, সেখানে আপনি যেই শর্টস খেলতে পারবেন না। এটা 218 হলেও কিন্তু আপনার 120 বলের খেলা, এবং 120 বল নট অল্প বল না, এটা 120 বল মানে 120 বল, সাথে আপনার এক্সট্রা হয়। হ্যাঁ, সেখান থেকে আপনার 130 বল হয়ে যায়, 140 বল হয়ে যায় যদি আপনি এক্সট্রা বেশি দেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাকে যদি উইকেটে থাকেন, রান কিন্তু চলেই আসে। কারণ সব বোলার কিন্তু আমাদের বিপিএল ওই মানের না যে ট্রেমেন্ডাস বোলার, কিছু ল্যাকিং অফ বোলার আছে যেখান থেকে আপনি রান করতে পারেন। তো এগুলো আপনাকে চিন্তা করতে হবে। আপনি একটা বড় টিমে যখন ক্যাপ্টেন, আপনাকে এগুলো চিন্তা করা অবশ্যই। মানে আমরা নুরুল হাসান সোহান তার ক্যাপ্টেন্সি কোয়ালিটি নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, লিডারশিপ কোয়ালিটি নিয়ে আরও কিছু চিন্তা করা প্রয়োজন ছিল, টিমের বাকিদেরও পারফর্ম করা উচিত ছিল। আমরা এলিমিনেটর নিয়ে কথা বলছি, কথা আরও বলতে হবে, একটা বিরতি নিতে হচ্ছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরি, তারপরে বিপিএলের আরেকটা যে কোয়ালিফায়ার রয়েছে এই এলিমিনেটর নিয়েও আমরা কথা বলবো। আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর স্টুডিওতে তো আমাদের সাথে আগে থেকেই ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মুশফিক বাবু, আর এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের বিনোদন জগতের অতিথি সঙ্গীত শিল্পী আঞ্জুম দুঃখিত আঞ্জুম, আমাদের সাথে নিশাত আঞ্জুম আমাদের সাথে যুক্ত হয়েছেন। নিশাত আঞ্জুম, আপনাকে মানে আমাদের এখানে ওয়েলকাম। এবং আমি জানতে চাচ্ছিলাম যে একে তো দেরি করেছেন, তার জন্য আপনার একটা পানিশমেন্ট আছে। ফাইন। তবে হ্যাঁ, পানিশমেন্ট তো আছেই, তবে তার আগে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার বিপিএলে মানে কোন দলটাকে ফলো করা হচ্ছে, কোন দলটার প্রতি আলাদা একটা, ধরেন আপনার যে জেলা দল রয়েছে সেই অনুযায়ী কোনো দলকে সাপোর্ট করা হচ্ছে কিনা? টু বি অনেস্ট, আমি ক্রিকেট একটু কম ফলো করা হয়, তারপরেও বিপিএলে আমি বলবো যে ফরচুন বরিশাল। কারণ হচ্ছে এটা আমার দেশের বাড়ি চাঁদপুর, সো চাঁদপুরের কাছাকাছি যেটা আমি ওটাই সাপোর্ট করার ট্রাই করছি। অ্যান্ড প্লাস তামিম ইকবাল, উনি আমার ফেভারিট প্লেয়ার, সো হি প্লেস ফর ফরচুন বরিশাল। এবং একটা ব্যাপার যে ফরচুন বরিশাল কিন্তু এখন টপে আছে। কালকে ফরচুন বরিশালের ফার্স্ট কোয়ালিফায়ার, বাট আমরা কথা বলছিলাম যেটা আমরা ফার্স্টে এলিমিনেটর নিয়ে কথা বলছিলাম, সেই ম্যাচটা হচ্ছে খুলনা টাইগার্স ভার্সেস রংপুর রাইডার্স। এই ম্যাচটা নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের যিনি এক্সপার্ট আছেন তিনি কিন্তু তার একটা মানে তার ভিউজ জানাচ্ছিলেন। আপনি যদি বলেন আপনার মতটা যে রংপুর রাইডার্স আর খুলনা টাইগার্স তাদের মধ্যে কে শক্তিতে এগিয়ে থাকবে, আমি বলে দিই রংপুর রাইডার্স, তারা কিন্তু সাবেক চ্যাম্পিয়ন। তারা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জয় করে প্রথমবার কোনো বাংলাদেশি দল হিসেবে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জয় করে এসেছে। তারা কিন্তু টপেই ছিল, টানো উইনিংয়ে ছিল, মাঝখানে মানে লাস্ট 4টা ম্যাচ হেরেছে, বাট স্টিল দে আর পাওয়ারফুল। আর খুলনা টাইগার্স মেহেদী হাসান মিরাজের দল, তারাও বেশ ভালো খেলেছে। কোন দলটা এগিয়ে থাকবে আপনার মতে? আমার কাছে মনে হয় যেহেতু রংপুর রাইডার্সের পাস্ট ওদের এক্সপিরিয়েন্স ভালো, অ্যান্ড হচ্ছে তারা বেশ কয়েকটা জায়গায় মানে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের এক্সপিরিয়েন্স ওয়াইজ আমি বলবো যে তারা বেশি স্ট্রং। কিন্তু আমার মনে হয় যে এই খেলাটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, বিকজ প্রেডিক্ট করা যাচ্ছে না যে কে এখন ভালো খেলবে। সো ইয়া, বাট আমি বলবো যে রংপুর রাইডার্স। আচ্ছা, এবার আসেন পানিশমেন্টে প্লিজ। মানে গান দিয়ে শুরু করেন। আপনার গান আমরা এর আগের পার্টে মিস করেছি, তবে মিস করতে চাই না, এইটুকু তো আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। প্লিজ শুরু করুন। শিওর। সো আমি এখন যে গানটা গাবো সেটা হচ্ছে আমার রিসেন্টলি যে অ্যালবাম রিলিজ হয়েছে বয়কট, সেটা একটা সিঙ্গেল, চুমকি এখন ঢাকা। এইটা আপনার সিঙ্গেল অ্যালবাম? বয়কট অ্যালবামের সিঙ্গেল গান চুমকি এখন ঢাকা। আচ্ছা, ঠিক আছে, প্লিজ। Trending, all
চুমকি এখন ঢাকা, চুমকি তো ঢাকায় আসবেই, কারণ বিপিএল এর বাকি যে পর্বটা আছে সেটা তো এখন মানে ঢাকাতেই হবে, যদিও সেখানে ঢাকা ক্যাপিটালস কিন্তু নাই। তবে ঢাকা ক্যাপিটালস একটা বড় ব্যাপার। গতকালকে শাকিব খান এসেছিলেন, আমরা মনে করছিলাম শাকিব খান আর আসবেন না, গতকালকে এলেন, মাঠে ছিলেন এবং তাকে দেখে মনে হলো তিনি বেশ পজিটিভ। টিমটা যেমনই পারফর্ম করুক এতগুলো স্টার নিয়ে, তারপরে বেশ পজিটিভ এবং তারা মানে অফ দ্য ফিল্ডে তাদের আরো ভালো টিম করবে। হ্যাঁ, এবং আশা করি অবশ্যই তাদের এবারের পরের ড্রাফটে নিশ্চয়ই ক্রিকেটিং ব্রেইন কাউকে রাখবে, এটা তো আমরা আশা করতেই পারি। এবং একটা জিনিস যে অফ দ্য ফিল্ডে ঢাকা ক্যাপিটালস, আমরা অন্য দল সম্পর্কে যেসব শুনতে পাই, দুই একটা দল তার থেকে ব্যতিক্রম। আমরা ফরচুন বরিশাল দেখেছি, রংপুর রাইডার্স দেখেছি, ঢাকা ক্যাপিটালস প্লেয়ারদের পারিশ্রমিক কিংবা অন্যান্য দিক দিয়ে তারা বেশ ভালো পারফর্ম করেছে, তাই নয় কি? হ্যাঁ, এখন পর্যন্ত আমরা শুনিনি, কারণ আমরা অনেক গল্প শুনলাম, পুরো গল্প তো আরো বাকি আছে। পুরো টুর্নামেন্টটাই এই দেয়নি, ওর কাছেও পাই, আমার ইচ্ছা আমি টাকা দিব না, এরকম তো অনেক গল্প শুনলাম। খুশি করার ব্যাপার ছিল, খুশি করার ব্যাপার ছিল, আমি ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবো, অনেক কিছু। তো সেদিকে আমি বলবো যে ঢাকা আমরা কোনো ওরকম আওয়াজ পেয়নি এবং ঢাকায় সবাই আলহামদুলিল্লাহ সবাই টাকা পেয়েছে বলে আমরা আশা করছি। আরেকটা দল অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড খুবই আন্ডাররেটেড দল, যাদের কিনে আলোচনা টুর্নামেন্ট শুরুর আগে, টুর্নামেন্ট শুরুর পরে আলোচনা হয়নি, তারা প্লে অফে, খুলনা টাইগার্স, মেহেদী হাসান মিরাজের দল। আসলে খুলনা টাইগার্স রিসেন্টলি খুব ভালো পারফর্ম করছে। কালকে দেখেন আপনি যেভাবে ব্যাটিং করেছে, স্পেশালি মানে নাইম শেখ যে পারফর্ম করে আসছে, হ্যাঁ সেঞ্চুরি মারলো কালকে, একটা মেহেদী হাসান মিরাজ ওপেনিং এ নেমে সেঞ্চুরি, সুপার। এবং মানে আমার কাছে এখন ভয় লাগতেছে যে কোনো টিমকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তবে আমি এই দিক দিয়ে রংপুরকে আগিয়ে রাখবো, কারণ রংপুরে যদি তারা যে ফরেনারগুলো নিচ্ছে, এই ওভারসিজগুলো যদি তারা পায়, তাহলে কিন্তু যে কোনো টিমের জন্য ভয়ের কারণ হবে। কারণ এই আমরা শুনছি যে রাসেল আসবে, নারায়ণ আসবে, তো এরা যখনই আসবে যে কোনো টিমে এগেনস্ট টিম কিন্তু অর্ধেক ওদের নাম শুনেই পারফর্ম। এটা কিন্তু বিপিএল এর খুব পরিচিত একটা দৃশ্য। হ্যাঁ, মানে একটা টিম পারফর্ম করে উঠবে, আমরা এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে দেখেছি, পুরো টুর্নামেন্ট পারফর্ম করে উঠলো, তারপরে হঠাৎ করে নিয়ে আসলো সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, এতে আরো জমে যায়, জমে যায়। এবং তারা তো ঢাকার মানে সবসময় বেস্ট পারফর্মার, এবং এইটা যদি করতে পারে, এবং এটা আমরা শুনেছি যে ওনারা কনফার্ম আসবে, সেটা আসবে। এবং যদি তারা আবার টাইম নিয়ে না আসে, তার কিন্তু একটা বিপদ, কারণ এসেই কিন্তু মাঠে নামা যায় না। আমার এখনো আমি জানি না এসছে কিনা, কারণ আপনার মাঠে যে একটু নিজেকে রেডি করা, এত দূর থেকে আসা, জার্নি করে একটু তাদের ফ্যাটি চলে আসে, সেই থেকে যদি না বেরোতে পারে তাহলে কিন্তু আবার কঠিন হয়ে যায়। যদি এসে মাঠে একটু নকিং করলো, একটু রেস্ট নিল, তাহলে কিন্তু আমার মনে হয় খুলনা থেকে রংপুর এগিয়ে থাকবে। অবশ্যই নিশাত আঞ্জুমের কাছে আবার যেতে চাচ্ছিলাম, আমরা ঢাকা ক্যাপিটালসের কথা বলছিলাম, আমরা শাকিব খানের কথা বলছিলাম। প্রথমবার বিনোদন জগতের কোনো তারকা বিপিএল একটি দল তিনি ওন করেছেন, মানে শাকিব খানের কথা বলছি, যদিও বা দলটি প্লে অফে খেলতে পারেনি, টপ 4-এ ছিল না। তারপরও আপনার কি মনে হয় যে এই যে যারা আছেন, সবিজঙ্গন হোক কিংবা যারা সেলিব্রিটি বাংলাদেশে, তাদের এই দলগুলোর সাথে যেভাবেই হোক সম্পৃক্ত হওয়া উচিত, অ্যাটলিস্ট এতে বিপিএল এর এক্সপোজারটা বাড়বে, তাই নয় কি? হ্যাঁ, অফকোর্স। আমি মিউজিশিয়ান বা সেলিব্রিটিদের মধ্যে এটার মানে তাহলে হচ্ছে কি যে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে খেলা দেখার টেন্ডেন্সিটা একটু কম। সো যদি সেলিব্রিটিরা এই ইয়াগুলোকে ফলো করে বা ইন্সপায়ার করে, তাহলে হচ্ছে আমাদের জেনারেশনের মিউজিশিয়ান বলেন বা স্টুডেন্টরা বলেন, তারা আরও ইন্সপায়ার্ড হবে, তারা যাতে খেলা দেখে। কারণ হচ্ছে যে আমার মনে হয় যে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করার মতো একমাত্র আমি দেখি যে ক্রিকেট। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই, মানে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি কিছু ক্ষেত্রে পজিটিভ, কিছু ক্ষেত্রে নেগেটিভ। আমার কাছে মনে হয় যে সাকিব খান এখানে আসাতে ওই ব্যাচটা পুরো চলে আসছে। জি, না আমরা এটা দেখতে পেরেছি ঢাকা ক্যাপিটালসের এক থিম সঙ্গে, মানে সেলিব্রিটি আর সেলিব্রিটি। তো এটা ভালো। তবে আমাদের ক্রিকেট কিন্তু এগিয়ে যাচ্ছে, আমাদের দর্শকরা যেভাবে এইবার বিপিএল এ এত কিছু হওয়ার পরে সবচেয়ে বেশি টিকিট সেল, প্রায় 10 কোটি টাকা মতো টিকিট সেল করেছে। এটা নট ম্যাটার অফ জোক। আপনার এত কিছু হচ্ছে, এত পারফর্ম ছাড়া, মানে আমরা ফরেনারকে গুগলে খুঁজে পাওয়া না, ওই ফরেনার ছাড়াও আমাদের এত, মানে আমাদের ক্রিকেটকে ভালোবাসি সেটা বোঝা যাচ্ছে এখানে, যে আমরা খেলাকে ভালোবাসি। মানে খালি এখানে যদি আরো ভালো বিদেশি আসতো তাহলে তো জমে যেত বিষয়, মানে একদম। আপনারা তো তাই মনে হয় নিশাত আঞ্জুম, মানে আমরা অনেক বড় বড় ক্রিকেট স্টারদের দেখেছি, এখন যদি অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে দেশের বাইরে, আর অন্যান্য দেশে হচ্ছে, আগে তো শুধু আইপিএল হতো, অন্যান্য টুর্নামেন্ট হতো, এখন তো অনেক দেশে হচ্ছে, ভালো বিদেশি ওইভাবে আসছে না। আপনি কি অ্যাটলিস্ট মানে মনে করেন যে দলগুলোর আরো ভালো মানের বিদেশি আনা উচিত ক্রিকেটার?
বিদেশি ক্রিকেটার আনা উচিতের থেকে আমি বেশি সাপোর্ট করব আমাদের দেশের মানে প্র্যাকটিসের যে ইয়েগুলো, মানে আমাদের দেশের প্লেয়ারদেরকে আরও ফ্যাসিলিটিস বেশি দেওয়া উচিত প্র্যাকটিসের জন্য বা হচ্ছে অন্যান্য দিক দিয়ে। বিদেশিদেরকে এনে নিজেদের কালচারটাকে ডিস্ট্রয় করার কি দরকার? সো আমি বলবো যে আমাদের প্লেয়ারদেরকে আরও বেশি ফ্যাসিলিটিস দেওয়া হোক, প্র্যাকটিস করার যেই মানে সুযোগটা করে দেওয়া হোক, আমার মনে হয় তাহলে তারা আরও ভালো করবে। অবশ্যই আমরাও তাই মনে করি। আমরা আরেকটা বিরতি নিতে যাচ্ছি, আরেকটা গান হবে, ওইটা পানিশমেন্টের গান ছিল আর এটা হচ্ছে দাবির গান। প্লিজ গান গান এখন এখন সো এখন আমি যে গানটা গাবো সেটা হচ্ছে যে আমার বয়কট অ্যালবামেরই একটা গান, তোমারই রব। সো আমি ওটার একটা ভার্স গেয়ে শোনাবো। চেয়েছি তারার কাছে সে প্রেমিক কোথায় আছে, ভালোবাসায় ভরা পায় আমি দু চোখ জোড়া, তোমায় খুঁজে পেয়ে আমি জেনেছি একটু অবুঝ হয়তো তুমি, তবু তোমারই রব, যত দূরে যাও তোমাকে চোখে চোখে রাখবো, একটু অবুঝ হয়তো তুমি, তবু তোমারই রব, পৃথিবী দেখছে তো দেখো আমি তোমারই রব। দাঁড়ান দাঁড়ান নিশাত আঞ্জুম, আমরা নিশাত আঞ্জুমের গান শুনছিলাম, দেখলেন তো কিভাবে দুটো গান গাইয়ে দিলাম, মানে পানিশমেন্টের নাম করে যে কারণেই হোক গান তো শুনতে হবে। তো আমরা আরও গান শুনবো, আরেকটা বিরতি নিতে হচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। আপনাদের সাথে আছেন আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মুশফিক বাবু, এবং সাথে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নিশাত আঞ্জুম, যিনি দারুণ দুটো গান শুনিয়েছেন আমাদের। এখন আমাদের সাথে কথা বলবেন ক্রিকেট নিয়ে। তবে আলোচনায় যাওয়ার আগে আমরা ওই যে নিশাত আঞ্জুম বলছিলেন যে ক্রিকেট বাংলাদেশকে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে চিনিয়েছে, আবার অনেক ক্ষেত্রে নেতিবাচকও কিছু খবর এসেছে, তার মধ্যে একটা পেমেন্ট ইস্যু এবং ফিক্সিং একটা বিতর্ক উঠেছে সম্প্রতি। মুশফিকবাবু গতকালকে এটা নিয়ে কিন্তু বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি সভাপতি ব্রিফও করেছেন। এই পেমেন্ট ইস্যুটা নিয়ে বলেছেন ক্রীড়া উপদেষ্টা, যদি প্লেয়ারদের পেমেন্ট ইস্যুটা এটা সত্যি হয় এবং এটা যদি বাকি থাকে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাতে ফ্র্যাঞ্চাইজিগুলো কতটুকু সতর্ক হয়েছে সেটা আমরা জানতে চাই। আমরা চলে যেতে চাই রাজধানীর বনানীতে, যেখানে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা তারা সেখানে ছিলেন এবং সেই দলের ক্রিকেটাররা শেষ পর্যন্ত তাদের ফুল পেমেন্ট পেয়েছেন কিনা আমরা জানতে পেরেছি। বিদেশিরা এখনও সেই হোটেলে অবস্থান করছেন। আমি সেখানে আছেন শাহান পাপন, তার কাছে জানতে চাইবো। শাহান পাপন, আপনি বনানীতে আছেন এবং এখন পর্যন্ত দুর্বার রাজশাহীদের প্লেয়ারদের পেমেন্টের সবশেষ স্ট্যাটাসটা কি? গতকালকে ক্রীড়া উপদেষ্টা যে কথাটা বলেছেন কিংবা বিসিবি যে বার্তাটা দিয়েছে, তারপরে তারা মানে পরিস্থিতি পরিবর্তন হয়েছে কিনা? ধন্যবাদ কনক। আসলে গতকালকের বার্তাটা আসলে কতটা পৌঁছেছে সেটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি আমাদের কাছে। আপনি যেমনটা বলছিলেন যে এখন কিন্তু প্রতিদিনই সকাল হচ্ছে আমাদের ক্রিকেটের নেতিবাচক কোনো একটা সংবাদ দিয়ে, বিপিএল এর নেতিবাচক কোনো একটা সংবাদ দিয়ে, তেমনি আজকের সকালটাও কিন্তু শুরু হয়েছে সেরকমভাবেই। এবং আমরা যথারীতি আছি বরানীর হোটেল শেরাটনে, যেখানে অবস্থান করছে দুর্বার রাজশাহী। আমরা কয়েকবার আসলে চেষ্টা করেছি কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য, অর্থাৎ দুর্বার রাজশাহীর কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য, কিন্তু এখনও পর্যন্ত সম্ভব হয়নি। তবে যতটুকু জানতে পেরেছি, দুজন বিদেশি ক্রিকেটারকে আসলে তাদের দেশে ফিরে যাবার ব্যবস্থা করে দিতে তারা মরিয়া এই মুহূর্তে। তাদের মধ্যে একজন রায়ান বার্ল এবং আরেকজন মোহাম্মদ হারিস। রায়ান বার্লের যে কথাটা আমরা শুনতে পেলাম যে তিনি জিম্বাবুয়ে যেতে প্রায় 8 লাখ টাকার মতো তার প্লেন ফেয়ার লাগবে, সেখানে তারা আসলে 5.5 লাখ টাকার মধ্যে করে দেওয়ার চেষ্টা করছে। এবং দুই ক্রিকেটারই রাতের মধ্যে আসলে বাংলাদেশ ছাড়বেন সেরকমই একটা আভাস পাওয়া গেছে। সেরকমই একটা চেষ্টা তদবির নাকি তারা করছেন দলের পক্ষ থেকে, আনঅফিসিয়ালি সেটা জানানো হয়েছে। এবং আরও একটা ব্যাপার জানানো হয়েছে যে আসলে এই দুই ক্রিকেটার যে ফিরে যাচ্ছেন
শতভাগ বেতন নিয়ে অর্থাৎ শতভাগ পারিশ্রমিক নিয়ে যে তারা ফিরে যাচ্ছেন ব্যাপারটা আদৌ তেমন নয়। তাদেরকে 25% যেমন আগে দেওয়া হয়েছে, আরও 25% দিয়ে তারপরে তাদেরকে বিদায় করে দেওয়া হবে, এরকম একটা খবর শোনা যাচ্ছে। এখনও কিন্তু হোটেল শেরাটনের সামনে দাঁড়িয়ে আছে, তার ভেতরে কিন্তু অনেকগুলো সাংবাদিক আসলে ভিড় করে বসে আছেন সেই আপডেটটার অপেক্ষায় যে আসলে দুর্বার রাজশাহী কী করতে যাচ্ছে। দেশি ক্রিকেটাররাও কিন্তু অনেকেই এখনও হোটেলে রয়ে গেছেন, তারা এখনও হোটেল ছাড়েননি, কেননা তাদের যে প্রতিশ্রুত 25% আরও 25% অর্থাৎ 50% মিলিয়ে দেবার কথা সেটা এখনও পর্যন্ত হয়নি। তবে আজকে রাতে নাকি 50% মিলিয়ে দেবার কথা, অর্থাৎ আগে 25% দেওয়া হয়েছে, আজকে 25% দেওয়া হবে, সেরকমই একটা মানে আশার মধ্য দিয়ে তারা এখনো পর্যন্ত হোটেলে অবস্থান করছেন। এখনো পর্যন্ত কিন্তু শান্তপন, দেশীয় ক্রিকেটারদের কি অবস্থা? আমি যদি বলি তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, ইয়াসির আলী রাব্বি এবং দলের দেশীয় ক্রিকেটার যারা আছেন, তারা কি তাদের পেমেন্টটা আপনি ধরেন যে হ্যাঁ 25+25 50% পেয়েছেন কিনা, আর এখন পর্যন্ত কোনো দেশীয় ক্রিকেটার হোটেলে আছেন কিনা, আর মালিক পক্ষ তাদেরকে কি রিচ করা যাচ্ছে কিনা, ক্রিকেটার রিচ করতে পারছেন কিনা? বলতে চাচ্ছিলাম কনক, আসলে মালিক পক্ষ অর্থাৎ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, যোগাযোগ করার চেষ্টা করছি, আসলে কোনো পক্ষে থেকে কখনোই সাড়া পাইনি। একবার শুধু দেখেছিলাম দলের ম্যানেজার দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপিকে, তিনি সেই বিকেল 4টা নাগাদ আমাদেরকে বলে গেলেন যে আমি লাঞ্চে যাচ্ছি, লাঞ্চে এসে তারপরে আপনাদের সাথে কথা বলবো। কিন্তু সেই যে লাঞ্চে তিনি গেলেন এখন প্রায় 7টা বাজতে চললো, এখনও তার লাঞ্চ শেষ হলো কিনা সেই খবরটাও আসলে আমরা জানতে পারিনি। তিনি কোথায় আছেন, কি করছেন না করছেন, ফোনটাও কিন্তু ধরছেন না। আর যে কথাগুলো বললেন সিনিয়র ক্রিকেটারদের কথা, আমরা যেরকম গুঞ্জন শুনতে পেয়েছি যে তারা হয়তো বেতনের অনেকটাই পেয়ে গেছেন, না হলে তাদের মুখ থেকে এখনও পর্যন্ত এই বেতন ইস্যুতে অর্থাৎ পারিশ্রমিক ইস্যুতে কোনো কথাই কিন্তু আমরা শুনতে পাইনি, না তাসকিন আহমেদের মুখ থেকে না এনামুল বিজয়ের মুখ থেকে। আসলে এটা নিয়ে আসলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, তাদের কাছ থেকে আসলে কোনো কংক্রিট তথ্যও পাওয়া যাচ্ছে না, তাদেরকে ফোন করেও পাওয়া যাচ্ছে না, ফোনেও ধরছে না, কিংবা টেক্সট দিলেও সে তার কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ধরেই নেওয়া যেতে পারে যে তারা আসলে এই যে 25% আগে যেটা পেয়েছে সাধারণ ক্রিকেটার যারা আসলে অধিনায়ক সহ অধিনায়কের বাইরে যারা আছেন তারা 25% পেয়েছিলেন, ধারণা করা হচ্ছে যে এই শতাংশের চেয়েও অনেকটাই বেশি পেয়েছেন সিনিয়র ক্রিকেটাররা, যার কারণেই কিন্তু তারা মুখে তালা এঁটে রয়েছেন, মুখে কুলু পেটে রয়েছেন, তাদের দেখাও কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং আমরা যতটা জানতে পেরেছি তারা এই মুহূর্তে হোটেলে নেই। যেটা বলা হয়েছে দলের পক্ষ থেকে যে আসলে অনেক ক্রিকেটারই মানে হোটেল ছেড়েছে, তার মানে এটাই ধরে নেওয়া যাচ্ছে যে আসলে তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা হোটেলে এই মুহূর্তে নেই। বাকি যারা আছেন, যারা আসলে দলের বি গ্রেড কিংবা সি গ্রেডের ক্রিকেটার, তারা কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে না। এখন যে প্রশ্নটা দাঁড়িয়েছে যে হোটেল বিলও তাদের বাকি রয়েছে, এরকম গুঞ্জনও কিন্তু আছে। সুতরাং এই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ক্রিকেটাররা হোটেল ছাড়ছেন না, পরে আবার হোটেল কর্তৃপক্ষ ক্রিকেটারদের কাছ থেকে আসলে হোটেল বিল চেয়ে না বসে, এরকম একটা কিন্তু মানে শঙ্কাও করা হচ্ছে। মানে এমন শঙ্কা করাটা অস্বাভাবিক কিছু না। শাহান পাপন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ইনফরমেশনগুলি জানানোর জন্য। যেটা শাহান পাপন বলছিলেন, মুশফিকবাবু ভাই, আপনি রাজশাহীর মানুষ, রাজশাহীকে রিপ্রেজেন্ট করেছেন আপনি ন্যাশনাল ক্রিকেটে। আমরা একদিক দিয়ে স্বস্তিতে ছিলাম, না দুর্বার রাজশাহীর যে দুঃখ কষ্ট কিংবা যে স্ট্রাগলটা সেটা আরও এক সপ্তাহ বড় হবে না, অ্যাটলিস্ট তারা হাঁফ ছেড়ে বাঁচলো মনে হয়েছে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, এখনই বা যে সিচুয়েশন, এটাও কি মানে সুখকর? না না, কখনোই কাম্য না। আসলে একজন ক্রিকেটার হিসেবে আমাদের তো, আমরা খেলি তো পারিশ্রমের জন্য, তো এইটা যদি আমি না পাই তাহলে আসলে মানে কেন খেলা? আমি সারা বছর ওয়েট করি এই একটা বিপিএল খেলার জন্য, যেখানে একটা ভালো পেমেন্ট আমরা আশা করি। আপনি দেখেন আর কি টুর্নামেন্ট আছে আমাদের, তো আসলে বলার কিছুই নাই। বারবার আমরা একই কথা বলছি এবং লজ্জা লাগছে নিজের কাছে যে আমি একজন ক্রিকেটার, এবং আমরা কেন এই টিমগুলোকে আসলে এই ম্যানেজমেন্টকে আমরা কেন দিই, এটা সত্যি একটা দলের দুজন সিনিয়র ক্রিকেটার তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, যদিও এনামুল হক বিজয় সাম্প্রতিক সময়ে পারিশ্রমিক ইস্যু ছাড়াও আরও বেশ কিছু বিতর্ক উঠেছে তার নামে, তবে বিইং সিনিয়র ক্রিকেটার তাদের কি দায়িত্ব নয় যে আরও যারা জুনিয়ররা আছেন অ্যাটলিস্ট তাদের হয়ে অ্যাডভোকেসি করাটা, মানে অ্যাটলিস্ট ম্যানেজমেন্টের সাথে কিংবা বিসিবির সাথে বলা, নাকি তারা আসলে অপেক্ষা করছেন হয়তোবা সবাইকে নিয়ে শেষ পর্যন্ত দেখে তারা কথা বলবেন? আমার মনে হয় কি যে তারা সামহাও ম্যানেজ হয়েছে, সো এই ম্যানেজ হয়ে গেলে কঠিন হয়ে যায়। কারণ আমরা যখন একটা দল হয়ে খেলি না, তখন কিন্তু একটা প্রেশার আসে, কিন্তু যখন আপনি ইন্ডিভিজুয়াল হয়ে যান বা আমারটা হয়ে গেছে থ্যাংক ইউ, তখন কিন্তু কঠিন হয়ে যায়। এদিকে জুনিয়রদের কাছে একটা নেগেটিভ অবশ্যই যাবে না, বাড়তে যাবে না। আমি একজন সিনিয়র প্লেয়ার, আমি যদি আপনার কাছে যেতে আমার ইজি হয়,
তখন আরেকজন জুনিয়র কিন্তু সহজেই ওই জায়গাটা পায় না, কারণ ওই সিনিয়র জুনিয়র মধ্যে কিন্তু ফারাক থাকে, কারণ ওই জায়গাটা তাকে আসতে হয়। তো আমার মনে হয়, আমি ঠিক জানি না আসলে কি ঘটছে বা টাকা আদৌ পেয়েছে কিনা, কিংবা এরা শাই ফিল, এরা মিডিয়ার সামনে আসতেও চাচ্ছে না, বলতেও চাচ্ছে না, কারণ এটা বলেই মানে এত কষ্ট করে তারা ক্রিকেটটা বা খেলছে, তাদেরকে হয়তো ওরা ম্যানেজমেন্ট আশা দিয়ে রেখেছে, একটা আশ্বাস যে আমরা বলো না, আমি হয়তো 50% বা 75% দিয়ে দিচ্ছি। তো সেই আশার ফলশ্রুতিতে বোধহয় আমার মনে হয় মিডিয়াতে আসছে না বা তারা যোগাযোগ করছে না। অবশ্যই নিশাত আঞ্জুম, আপনি একটু আগে যে ক্রিকেটের যে ব্যাপারগুলো বলছিলেন অত্যন্ত দুঃখের সাথে, মানে হয়তোবা এই খবরগুলো আমরা যারা ফলো করি তারা জানি এই জিনিসগুলো একটু কয়েকদিন ধরে বেশি আলোচনা হচ্ছে, আপনিও সিচুয়েশনটা কিছুটা হলেও বুঝতে পারছেন। এই যে বিদেশি ক্রিকেটার যারা আছেন তারা যখন চলে যান, মানে তারা কি বাকি দেশের ক্রিকেটারদের কাছে একটা ভুল বার্তা দিবেন কিনা, কিংবা একটা নেতিবাচক বার্তা দিবেন কিনা, এইটা কি আমাদের জন্য খুব ভালো? মানে ক্রিকেট আমাদের সবচেয়ে বড় একটা এন্টারটেইনমেন্ট সেক্টর বলা যায়, এইখানে যদি এই সিচুয়েশনটা হয়, এটা কি আমাদের দেশের জন্য ভালো? না, অবশ্যই না। এটা তো ইটস ভেরি ইনসাল্টিং, কারণ ওরা তো মানে কি বলবো, যে এখানে ওদের সাথে যেটা হচ্ছে ওভাবেই তো রিপ্রেজেন্টেড হবে বাংলাদেশ। সো ম্যানেজমেন্টের মধ্যে যদি মানে কি বলবো, যে মিসম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, এরকম হলে তো আসলে কথাটা কিন্তু সুন্দর, ভালো লাগলো। ম্যানেজমেন্টের মধ্যে যদি মিসম্যানেজমেন্ট, দারুণ শোনার কথাটা। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। সো মিসম্যানেজমেন্ট যদি হয় তাহলে তো এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেট টিম বা অ্যাজ আ হোল বাংলাদেশের জন্য ইটস ভেরি ইনসাল্টিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া উপদেষ্টা গতকালকে তারা ব্রিফ করেছেন, তারা বলেছেন যারা কিনা এই পারিশ্রমিকটা ক্লিয়ার করবে না, ক্রিকেটারদের বলা যে হক মেরে খাবে, তাদের এগেনস্টে কঠিন আইনি ব্যবস্থা আসবে। ডু ইউ ফিল দিস ইজ দ্য রাইট টাইম যে এইটা আসলেই করা উচিত? 100% এটা অবশ্যই করা উচিত, কারণ না হলে তো এটা মানে কি বলবো, যে আমাদের দেশের ক্রিকেট টিম তো তাহলে মানে যদি পারিশ্রমিকই না পেলো তাহলে ওরা খেলবে কি কারণে? আর ওদের মানে মোটিভেশনটা কি, যে না আমরা ভালো কিছু করি দেশের জন্য? তো মানুষ খেলে, ওটা তো মুখে বলে, কিন্তু অ্যাকচুয়ালি তো পার্সোনাল যে গেইন ওটা যদি না আসে ঠিক মতো, ক্রিকেটারদের যদি মানে পার্সোনাল গেইনটাই যদি ফুলফিল না হয়, তাহলে ওরা খেলবে কি কারণে? হোয়াটস দ্য মোটিভেশন? এবং আমাদের ন্যাশনাল ক্রিকেটাররা তারা কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে গেল, দেখেন আইনি প্রক্রিয়া চললো, আপনার টাকাও দিল, কিন্তু এখন যে যারা বলবে, মানে যে ইমেজটা এই ইমেজকে আপনি ফিরে পাবেন, নষ্ট হবে সেটা তো আপনি বারবারই আপনি যাবেন খেলে এবং বলবেন যে বাংলাদেশের লোকরা আমাদেরকে টাকা দেয়নি, আমাদের ক্লাবগুলো টাকা দেয়নি, আইনি প্রক্রিয়ায় চলে আইনি ব্যবস্থা নিয়ে আমাকে টাকাটা দিল, তখন কিন্তু দেওয়া হলো, কিন্তু যে মেসেজটা ডেলিভারি হয়ে গেছে আর 25 জন বা 100 জনের কাছে, সেটা আপনি কিভাবে ফুলফিল করবেন? অবশ্যই আমরা একেবারে শেষ দিকেই চলে এসেছি, আমরা একটু দেখতে চাই আগামীকালকে কোয়ালিফায়ার রয়েছে, ফার্স্ট কোয়ালিফায়ার। সেই ফার্স্ট কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস, যেই দলটা চিটাগং কিংস যারা ফরচুন বরিশালকে হারিয়েছে, এবং চিটাগং কিংস তারা সারপ্রাইজিংলি তারা কোয়ালিফায়ারে উঠেছে এবং ফরচুন বরিশালের এগেনস্টেই খেলবে। কি মনে হয় মুশফিক ভাই, চিটাগং কিংস ফরচুন বরিশাল? কালকে যদিও আপনার গত ম্যাচে চিটাগং কিংস ট্রেমেন্ডাস ব্যাটিং করেছে, এত সুপার ব্যাটিং করেছে যে সত্যি ফরচুন বরিশাল ভাবতে পারেন যে এত ভালো ব্যাটিং করবে। আমি জানি না কালকে কি হবে, বাট আমি তো অবশ্যই ফরচুন বরিশালের দিকে থাকবো, কারণ তাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম ব্যালেন্স টিম, সেটা যদি তারা প্রপার ইউজ করতে পারে, তাহলে আমার মনে হয় যে ফরচুন বরিশাল। নিশাত আঞ্জুম, খুব ছোট্ট করে যদি বলতেন কোন দলটা এগিয়ে থাকবে? সিন্স আমি সাপোর্ট করি ফরচুন বরিশালকে, আই ওয়ান্ট দেম টু উইন। দেখা যাক কি হয়। অবশ্যই দেখা যাক কি হয়। আপনাকে ধন্যবাদ মুশফিক বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং একই সাথে নিশাত আঞ্জুম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে। আগামীকালকে 2টা প্লে অফ ম্যাচ, আমরাও দেখি আসলে কি হয়, সেই অপেক্ষায় আছি। আশা করি আপনারা উপভোগ করবেন। এই ছিল আজকের বেলম ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপে।